ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, যারা ভূগোলে 100তে 100তে পেতে চাও তারা অবশ্যই এই টেস্ট পেপার প্র্যাকটিস সেটগুলো দেখবে। প্রত্যেকটাই কিন্তু আমি ইম্পর্টেন্ট টেস্টগুলো করাচ্ছি এবং সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে ব্যাখ্যা করে করানো হচ্ছে। সুতরাং একটাও প্র্যাকটিস সেট অ্যাভয়েড করবেন না, সবটাই দেখবে। তোদের প্রথম যেটা প্রশ্ন আছে বৈষ্ণব হাই স্কুলে, পার্বত্য অববাহিকায় নদী ও তার উপনদী শাখা নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হলো, চারটা অপশান দিয়েছে: নদী অববাহিকা, ধারণ অববাহিকা, জল বিভাজিকা, নদী উপত্যকা। তো যেহেতু এখানে অববাহিকার কথা বলেছে তো নদী উপত্যকা হবে না, আগে ক্রস ওটা। আর জল বিভাজিকা এটা তো অন্য ধরনের জিনিস, যে উচ্চভূমি দুটো নদী অববাহিকাকে পৃথক করে সেটা জল বিভাজিকা, তাহলে এই দুটো আগেই বাদ। আর নদী অববাহিকা তো বলেই দিয়েছে যে পার্বত্য অঞ্চলের নদী অববাহিকা কি নাম বলে, তাহলে একটু ভেবে দেখলেই যে আনসারটা কি হয়ে যাবে, ধারণ অববাহিকা। তাহলে পার্বত্য অঞ্চলে তার নদী এবং তার উপনদীগুলো, কোনো নদী এবং তার উপনদীগুলো এবং শাখা নদী সমূহ যে অংশ দখল করে থাকবে, যে অঞ্চলটুকু দখল করে থাকবে সেটাকে কি বলা হবে, ধারণ অববাহিকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়। মরু অঞ্চলে ক্ষয়কার্যের শেষে যে অবশিষ্ট পাহাড় থেকে যায়, যে অনুচ্চ টিলাগুলো থেকে যায়, সেগুলোকে কি বলা হয়ে থাকে? চারটা অপশান দিয়েছে: ইয়ারদাং, জুইগেন, বালিয়াড়ি, ইনসেলবার্গ। যারা একটু ভালো করে পড়েছে, মোটামুটি করে পড়েছে, তারাও এই আনসারটা দিতে পারবে যে মরু অঞ্চলে বা মরু সমপ্রায় ভূমিতে যে অনুচ্চ টিলা বা অবশিষ্ট পাহাড় থাকে সেগুলোকে কি বলা হয়। চারটা অপশান: ইয়ারদাং, জুইগেন, বালিয়াড়ি, ইনসেলবার্গ। আচ্ছা, ইয়ারদাংটা কি? এটা তো ক্ষয়কার্যের ফলে গঠিত, এটা তো অবশিষ্ট পাহাড় নয়। জুইগেন এটা ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ, এটা অবশিষ্ট পাহাড় নয়। বালিয়াড়ি তো কি, এটা সঞ্চয়জাত ভূমিরূপ, এটা অবশিষ্ট পাহাড় নয়। তাহলে ইনসেলবার্গ তোরা বারবার পড়েছিস, ইনসেলবার্গ এমনিও 2 মার্কে পড়তে হবে, এমনিও 2 মার্কে পড়তে হবে। আর যে ছোটো প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ইনসেলবার্গ যার কথার অর্থ কী রে, দ্বীপশৈল, যার কথার অর্থ হচ্ছে দ্বীপশৈল। ঠিক আছে, তাহলে মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে ইনসেলবার্গ, আর আর্দ্রক্রান্তীয় অঞ্চলে নদীর ক্ষয়কার্যের শেষে যে অবশিষ্ট পাহাড় থাকবে সেটা কি বলা হয়, মোনাডনক। তাহলে আর্দ্র অঞ্চলে অর্থাৎ নদীর ক্ষয়কার্যের শেষ পর্যায়ে অবশিষ্ট পাহাড় হচ্ছে মোনাডনক, আর মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে অবশিষ্ট পাহাড় বা অনুচ্চ টিলা সৃষ্টি হয় সেটা হচ্ছে ইনসেলবার্গ। এটা কোনো মতেই যাতে না ভুলিস, ঠিক আছে? তাহলে সঠিক আনসার কি হয়ে যাবে, ইনসেলবার্গ। নেক্সট, তার মোনাডনক হচ্ছে যে নদীর ক্ষয়কার্যের ফলে সমপ্রায় ভূমিতে অবশিষ্ট পাহাড়কেই মোনাডনক বলা হয়। ঠিক আছে, এরপরে পরের প্রশ্ন যেটা আছে, 1-3 প্রশ্ন যেটা আছে 1.3, ITCZ সবাই জানিস এটা, না কি জানিস না? ITCZ এটা কিন্তু মাথায় রাখতেই হবে। ITCZ এর পুরো নামটা হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন। বাংলায় বলতে গেলে কি হবে, বাংলায় বলতে গেলে এর অর্থ দাঁড়াবে আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল কোথায়, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এর নিরক্ষরেখা মানে নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় সেটাকেই বলা হয় ITCZ। কোথায় ITCZ দেখা যায়, নিরক্ষীয় অঞ্চলে। এবার আমি তোদের ডিটেলস তো বলে দিলাম, এবার 4টা অপশান আছে। এই ITCZ দেখা যায় হিমমণ্ডল, হিমমণ্ডল কি রে, এই মেরু অঞ্চলের কথা বলছে, দেখা যাবে কি ওখানে না। নাতিশীতোষ্ণ মণ্ডলে দেখা যাবে, ওটা তো মধ্য অক্ষাংশে পড়ে গেল। নাতিশীতোষ্ণ মানে কি রে, এটা তো মধ্য অক্ষাংশ পড়ে গেল। গ উষ্ণমণ্ডল, আর ঘ দিয়েছে বায়ুমণ্ডল। সঠিক আনসার কোনটা হবে, সঠিক আনসার হবে উষ্ণমণ্ডল। সাধারণ কোশ্চেন, একটু ভাবনা চিন্তা করতে গেলে অটোমেটিক আনসার কিন্তু বেরিয়ে যাবে যে 3টাতে তাপমণ্ডল আছে, তো ITCZ তো হয়তো নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল তো উষ্ণমণ্ডলের মধ্যে পড়ে, ঠিক কি না? নেক্সট 1.4 যেটা আছে, প্রবলতম ভরা জোয়ার। আচ্ছা, ভরা জোয়ার কোন কোন তিথিতে হয় কে বলতে পারবে? যা ভুলে গেলি, সব এত তাড়াতাড়ি ভুলে গেলি। ভরা জোয়ার 2টো তিথিতে হয়,
অমাবস্যা আর পূর্ণিমা কোন কোন তিথিতে হয়? আর মরা জোয়ার কোন কোন তিথিতে হয়? শুক্লপক্ষের এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। মরা কোটাল বা মরা জোয়ার হয় শুক্লপক্ষের এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, ওই দুটো হচ্ছে অষ্টমী তিথিতে। আর ভরা জোয়ার বা ভরা কোটাল হয় পূর্ণিমা এবং অমাবস্যায়। এবার বলছে প্রবলতম ভরা জোয়ার, প্রবলতম কোনটাতে হয়, কোন তিথিতে হয়? অমাবস্যায়। অমাবস্যা মানে কি, কোন কোন যোগ, সংযোগ না প্রতিযোগ? সংযোগ। প্রতিযোগ মানে কি দুই দিকে থাকবে চাঁদ সূর্য, পৃথিবী মাঝখানে। আর সংযোগে কি থাকবে, পৃথিবী একদিকে চাঁদ সূর্য একদিকে। আর এই সংযোগ জোয়ার প্রবলতম হয় অর্থাৎ অমাবস্যায়। তাহলে আনসার তো পারবি, চারটা অপশান দিয়েছে। অমাবস্যা তিথি, একাদশী তিথিতে, অষ্টমী তিথিতে তো মরা কোটাল হয়, পঞ্চমী তিথিতে। পঞ্চমী আর একাদশী আগে বাদ দিয়ে দে, ঠিক আছে না? কনফিউজ করবে কি যে অমাবস্যা না অষ্টমী, তাহলে মাথায় রাখতে হবে কি সঠিক আনসার হবে অমাবস্যা তিথিতে, ঠিক আছে। নেক্সট 1.5 প্রশ্ন যেটা আছে, শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা যায়। চারটা জলবায়ুর নাম বলেছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, উষ্ণমরু অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। কোনটা হবে? মাথায় রাখবি, আমাদের নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয় বিকেলের দিকে, ঠিক আছে। শীতকালে কম হয় কিছুটা, কিন্তু গ্রীষ্মকালে বেশি হবে, ঠিক আছে। কিন্তু সারা বছরই হয়, কিন্তু কম হবে শীতকালে, ঠিক আছে। আর আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয় কোন সময়? গ্রীষ্মকালে, গরমের সময় আর্দ্র ঋতু, শীতকাল তো শুষ্ক ঋতু মৌসুমী জলবায়ুতে। তাহলে দুটো আগে বাদ পড়ে গেল। উষ্ণ মরুতে বৃষ্টিপাতই হয় না, তাহলে কিসের বেশি বৃষ্টিপাতের গল্প? তাহলে শেষ আনসার কি? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে এইখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন সময় বৃষ্টিপাত হয়ে থাকে? শীতকালে। কোন জলবায়ুকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। কোন জলবায়ু অঞ্চলকে বিনোদনের জলবায়ু বলা হয়? ভূমধ্য সাগরীয় জলবায়ুকে। কোন জলবায়ুকে ফলের ঝুড়ি বলা হয়? ভূমধ্য সাগরীয় জলবায়ু। আচ্ছা, এর পরের প্রশ্ন 1-6, পৃথিবী থেকে চাঁদের সর্বাধিক দূরত্বের অবস্থান। আগের দিনই বললাম, চারটা অপশান আছে, সিজিগি, অ্যাপোজি, পেরিজি। কোনোটি নয়, কোনটা হবে? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যদি সর্বাধিক হয় 4,07,000 কিলোমিটার, সেটাকে কী বলা হবে? অ্যাপোজি। আর যদি সবচেয়ে কম হতো তাহলে কি হতো? পেরিজি। তাহলে এটার সঠিক আনসার হবে কি? অ্যাপোজি। নেক্সট, পরের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস। চারটা অপশান আছে, মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড। তাহলে সঠিক উত্তরটা কি হবে? ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস মিথেন হবে প্রধান গ্যাস। মিথেন অ্যামোনিয়া দুটোই হয়। ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ আছে। সুপেয় মানে কি রে? মিষ্টি, তাই তো, লবণাক্ত যেটা না। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, চারটা অপশান দিয়েছে, ডাল, প্যাংগং, উলার, লোকটাক। কোনটা হবে? ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ ডাল, প্যাংগং, উলার, লোকটাক। প্যাংগং তো আগে বাদ দিয়ে দেখে, প্যাংগং রাইট মেরেছে। প্যাংগং হচ্ছে ভারতের উচ্চতম হ্রদ এবং এটি একটা লবণাক্ত হ্রদ। আর ভারতের বৃহত্তম সুপেয় জলের যদি হ্রদ বলা হয় তাহলে কি হবে? উলার। কি হবে? উলার। লোকটাক হচ্ছে উত্তর পূর্ব ভারতের, লোকটাক হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। মাথায় থাকবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? উলার। 1.8। নেক্সট 1.9, শিবালিক ও হিমাচলের মধ্যের উপত্যকাকে কি বলা হয়? সবাই পারবে, চারটা অপশান আছে, ভাবর। আর এটা কি? ভাবর তো কি? ভাবর তো হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি পাথর গঠিত অনুর্বর সমভূমি নাকি। আর খাদার কি? নবীন পলিমাটি। কারেওয়া কি? কাশ্মীর উপত্যকার পলিমাটি, তাই তো। আর ঘ অপশান হচ্ছে দুন। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দুন। এই সবটা সম্পর্কে কিন্তু জানতে হবে, ভাবর কি, খাদার কি, কারওয়া কি, দুন কি, প্রত্যেক জানতে হবে। কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে দুন। তাহলে সোজা কথায় হিমালয় বা কুমায়ুন হিমালয়ের যে উপত্যকা রয়েছে, বা শিবালিক ও হিমালয়ের মধ্যে যে উপত্যকা রয়েছে সেটাকে কী বলা হয়? দুন। এই দুনের মধ্যে সবচেয়ে বড় দুন হচ্ছে দেরাদুন। এরপরে 1-10, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
মৌসুমী বিস্ফোরণ। 4টা অপশান, কেরলে, মহারাষ্ট্রে, গুজরাটে না তামিলনাড়ুতে। কোথায় মৌসুমী বিস্ফোরণ দেখা যায়? রাজ্যের নাম বলেছে। কোথায় প্রথম দেখা যায় মৌসুমী বিস্ফোরণ? বাস্ট অফ মনসুন। কোথায় রে? কি হবে? সঠিক উত্তর হবে কি? কেরালাতে প্রথম হয়, মালাবার উপকূলে। উপকূলের নাম হলো কোন উপকূল? মালাবার উপকূলে। জুন মাসের প্রথম সপ্তাহে, সাধারণত জুনের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে কেরালা বা মালাবার উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হয়, এটাকে কী বলা হয়? মৌসুমী বিস্ফোরণ, বাস্ট অফ মনসুন। কি বুঝতে পারলি? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মৌসুমী বিস্ফোরণটা কি মনে থাকবে তো? তাহলে কোন উপকূলে ঘটে? মালাবার উপকূলে, কেরালার উপকূলে। কেরালার উপকূলে কি বলা হয়? মালাবার উপকূল। এটা একটা যৌগিক উপকূলের উদাহরণ। এরপর 1.11 11 নম্বর প্রশ্ন যেটা আছে, যে সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়। সরলবর্গীয় মানে কি রে? সরলবর্গীয় মানে কি? সঠিক উত্তর হবে পার্বত্য অঞ্চল। খুব বেশি বহুদূর বিস্তৃত হয় না, তাদের সরলবর্গীয় উদ্ভিদ বলে। তো কোথায় দেখা যায়? মরু অঞ্চলে, বৃষ্টির ছায়া অঞ্চলে, না পার্বত্য অঞ্চলে, না সুন্দরবন অঞ্চলে? আরে সুন্দরবন অঞ্চল তো আগেই বাদ, ওখানে কোন ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যাবে। মরু অঞ্চলেতে জাঙ্গল উদ্ভিদ দেখা যায়, এরোফাইট উদ্ভিদ দেখা যাবে। এরপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি আছে? যে ভারতে সর্বনিম্ন 12 নম্বর প্রশ্ন না, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থানে অধিকারী রাজ্য। 12 নম্বর প্রশ্ন। 4টা অপশন আছে, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। বারবার দিয়ে দিয়েছে, ভুলভাল দিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে কোনটা হবে? পাঞ্জাব। হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্য হচ্ছে পাঞ্জাব। 4 নম্বরের প্রশ্ন আছে, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। সিকিম, গোয়া, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। তাহলে সবচেয়ে জনঘনত্ব কোন রাজ্যে কম রয়েছে? অরুণাচল প্রদেশে। এবার সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে, আর পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য। 1029 জন প্রতি বর্গ কিমিতে, 1029 জন। ঠিক আছে। আর বিহারে 1106 জন প্রতি বর্গ কিমিতে, 1106 জন। আর অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন, মাত্র 17 জন। এবার যদি বলা হয় সবচেয়ে জনবহুল রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। আর যদি বলা হয় সবচেয়ে জনবিরল রাজ্য, সিকিম। যদি জনবিরল বলে সিকিম। এই কটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেছে? নেক্সট, এই যে আবার সিট দিয়ে প্রশ্ন চলে এসছে। 14 নম্বর প্রশ্ন সিট দিয়ে, ওই যে মিলিয়ন সিট ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমা কত বিস্তার। আমি 3টা জিনিস রোজ ব্যাখ্যা করছি। তাহলে কত হবে মিলিয়ন সিটে? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সঠিক উত্তর। তো এটা তো বুঝতে পারছি, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি মিলিয়ন সিটের। আর ডিগ্রি সিটের 1 ডিগ্রি ইন্টু, আর হাফ ইঞ্চি সিটের 30 মিনিট ইন্টু 30 মিনিট। আর ইঞ্চি সিটের 15 মিনিট ইন্টু 15 মিনিট। আর সাথে সূচকটাও মনে রাখতে হবে। এরপরে আছে শুদ্ধ বা অশুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ। বারবার বলছি, শুদ্ধ সত্য মিথ্যা লেখার দরকার নেই, শুদ্ধ অশুদ্ধ লেখার দরকার নেই, সু আর অ লিখতে হবে। কি লিখতে হবে? প্রথম যে প্রশ্নটা আছে শুদ্ধ অশুদ্ধতে, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা শুদ্ধ না অশুদ্ধ? কি হবে 1 নম্বর প্রশ্নটা? কি হবে এটা? বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা শুদ্ধ। এটা কি হবে? এটা হবে শুদ্ধ। তাহলে কি লিখতে হবে? পাশে সু লিখতে হবে। পাশে কি লিখতে হবে? সু। আরে বারখান বালিয়াড়ি আছে আটখানা চাঁদের মতো, তো এবার মাঝখান দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে যা সিং দুটো আলাদা হয়ে গেল। এবার সিং দুটো আলাদা হয়ে এক সময় সোজা হয়ে যাচ্ছে, ওটাই তো শিব বালিয়াড়ি না? বুঝতে পারে না? তাহলে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, কিন্তু শিব বালিয়াড়ি থেকে বারখান বালিয়াড়ি সৃষ্টি হয় না। একদম মাথায় রাখতে হবে। নেক্সট, পরের প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ। ওজোন স্তরকে কি বলা হয়? প্রাকৃতিক সৌর পর্দা। বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর দেখা যায়?
স্ট্র্যাটোস্ফিয়ারে, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 35 কিলোমিটার মধ্যে। আচ্ছা, ওজোন স্তর কোন সূর্যের কোন রশ্মিকে প্রতিহত করে? ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি যেটাকে বলা হয়। ঠিক আছে, নেক্সট। তারপরে আছে 3 নম্বরে যেটা প্রশ্ন শুদ্ধ অশুদ্ধতে, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক। এটা রোজই করাচ্ছি, এটা শুদ্ধ না অশুদ্ধ হবে? নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা কি হবে? অশুদ্ধ। ঠিক আছে, এরপরের প্রশ্ন 4 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ, শুদ্ধ না অশুদ্ধ? তাহলে অশুদ্ধ। তাহলে এটা কি লিখতে হবে? ওয়া লিখতে হবে। তাহলে শুদ্ধটা কি হবে বল? শুদ্ধটা হবে লাদাখ। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ। নেক্সট, এরপর আছে 5 নম্বর, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি? শুদ্ধ না অশুদ্ধ? এটা 100% মিথ্যা নাকি? এটা নবীন ভঙ্গিল নয় তো, এটা প্রাচীন ভঙ্গিল, তাই তো না? কিছু কিছু জিনিসের মধ্যে সত্য মিথ্যা একটু লুকিয়ে থাকে, কিন্তু এটা তো একদম ডাহা মিথ্যা নাকি? তো এটা হচ্ছে একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, তাহলে এটা অ লিখতে হবে, তাই তো? এরপর বলছে উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ দেখানো হয়, এটাও মিথ্যা। কারণ লাল বর্ণে কি দেখানো হয় রে? জনবসতি নয়, বনভূমি। প্রথম যেটা আছে, পার্বত্য প্রবাহে নদী উপত্যকায় সৃষ্ট গর্তকে কি বলা হয়? ড্যাশ বলা হয়। কি বলা হয় রে? পার্বত্য প্রবাহে নদী উপত্যকায় সৃষ্ট গর্তকে কি বলা হয়? যা, কারো আনসার নেই। মন্তকূপ বা পটহোল। তাহলে পার্বত্য প্রবাহে মানে উচ্চ প্রবাহে বা উচ্চ গতিতে নদী উপত্যকায় বা নদী খাতে সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়? কোন প্রক্রিয়া সৃষ্ট রে? অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়? পটহোল বা মন্তকূপ। তাহলে কোন প্রক্রিয়া সৃষ্টি হয়? অবঘর্ষ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে পরের প্রশ্ন আছে 2 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। কি ত্যাগ করে? লিন তাপ ত্যাগ করে। জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় তখন কি ত্যাগ করে? লিন তাপ ত্যাগ করে। মনে থাকবে তো? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার থেকে। এক কথায় থার্মোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ঠিক আছে, তাহলে কি হবে? থার্মোস্ফিয়ার স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তারপর 4 নম্বর প্রশ্ন, কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে ড্যাশ জোয়ার সৃষ্টি হয়। কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্রাতিক বল। কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্রাতিক বল। কোন জোয়ার সৃষ্টি হয় রে? মুখ্য জোয়ার না গৌণ জোয়ার? গৌণ জোয়ার সৃষ্টি হয়। কোন জোয়ার সৃষ্টি হয়? গৌণ জোয়ার। নেক্সট, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? জামনগর কোথায় আছে রে? গুজরাটে আছে। তো গুজরাটের জামনগর কি? জামনগর হলো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এটাকে ভুলে যাচ্ছিস। এখান থেকে ম্যাপ পয়েন্টিংও আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, সবই আসতে পারে। একে ভুল আর কি দরকার আছে? এদের সঙ্গে কি শত্রুতা আছে ভুলে যাচ্ছিস? আর শত্রু কথা আমরা ভুলি না, ঠিক কিনা? তো জামনগর থেকে এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে, ম্যাপ পয়েন্টিং আসতে পারে। জামনগরকে কেন ভুলবি? আর জামনগর হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এটা ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এরপর আছে ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে ড্যাশ শহরে। কোন শহরে মেট্রো রেল রয়েছে রে? সবচেয়ে বড় মেট্রো রেল ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে কোন শহরে? জানিস না? দিল্লি। তার ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে দিল্লিতে। আর ভারতের প্রথম মেট্রো রেল বা পাতাল রেল কোথায় চালু হয়েছিল? কলকাতায়। এরপরে বলছে আরএফ এর পুরো শব্দ। আরএফ শেষ প্রশ্ন আছে শূন্যস্থানে, যে আরএফ এর আরএফ মানে কি রে? যেটা ভগ্নাংশ সূচক স্কেল নাকি? ইংলিশে কি বলা হয়? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন মনে থাকবে? তাহলে আরএফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। না মনে থাকবে না? থাকলেই ভালো। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। পূর্ণ বাক্যে লেখার কোনো দরকার নেই। পরীক্ষায় দেখে পূর্ণ বাক্য লিখে টাইম খাওয়ার কোনো দরকার নেই, ঠিক কিনা?
বড় প্রশ্নগুলোতে সুন্দরভাবে লিখবি, টাইম খাবি ওখানে খাবি, কিন্তু শর্ট কোশ্চেনে না, ঠিক আছে? তো প্রথম বলছে ওয়াদি শব্দের অর্থ কী রে? ওয়াদি শব্দের অর্থ কি? শুষ্ক নদী খাত। ওয়াদি শব্দের অর্থ হচ্ছে শুষ্ক নদী খাত, মনে থাকবে। ওয়াদি কাকে বলে রে? শুষ্ক বা শুষ্ক প্রায় অঞ্চলে বা মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত? শিলং একটা কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল, আর বৃষ্টির ছায় অঞ্চল মানে কোন ঢালে হবে? অনুবাদ ঢালে, রাইট। তাহলে প্রতিবাদ ঢালে বৃষ্টি হয়, আর অনুবাদ ঢালে ওটা যদি বৃষ্টির ছায় অঞ্চল, এটা কোন ঢালে অবস্থিত? পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত। এরকম কিন্তু বুদ্ধি লাগিয়ে কিন্তু অ্যান্সারগুলো করবি, ঠিক আছে? নেক্সট, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? জলবিভাজিকা, একদম রাইট। যে উচ্চভূমি দুটি নদী অববাহিকা বা নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলবো? জলবিভাজিকা। নেক্সট, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, এটা জানার দরকার। বায়ু সম্পৃক্ত কখন হয়? বাতাসে যখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আর থাকে না, ওটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত বায়ু। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 100%, 100%। তাহলে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 100%। এবার পরের প্রশ্ন হচ্ছে যে অশ্ব অক্ষাংশের বিস্তার কত রে? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা, ঠিক আছে? কোন নগর ভারতের অর্থনৈতিক রাজধানী ও বাণিজ্য নগরী? কোন নগর ভারতের অর্থনৈতিক রাজধানী ও বাণিজ্য নগরী? কোন নগরকে বলা হয়? কাকে রে? কোন শহরকে বলা হয়? মুম্বাই, ভারতের প্রবেশদ্বার, বাণিজ্য নগরী। এরপরে আর দুটো প্রশ্ন, কাকে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয়? কাকে ভারতের জাতীয় জীবনরেখা বলা হয়? রেলকে বলা হয় কি? ভারতের জীবনরেখা। আর উন্নয়নের জীবনরেখা তাহলে কাকে বলা হয়? জলপথকে। আর কলকাতার জীবনরেখা কাকে বলা হয়? মেট্রো রেলকে। রেল না, মেট্রো রেল। প্রকৃতপক্ষে ইসরোর অধীনে অবস্থিত ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি উপগ্রহ চিত্র প্রস্তুত করে থাকেন, যার সদর দপ্তর রয়েছে হায়দ্রাবাদে। উপগ্রহ চিত্র ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে ডান বাম, আমি ডান দিকে যেগুলো বাম দিকে আছে আগে একটু বলে দিচ্ছি। বাম দিকে আছে ওজন গ্যাসের প্রাধান্য, ইক্ষু গবেষণাগার, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কারিওয়া, এটি বাম দিকে আছে। ওজন গ্যাসের প্রাধান্য, ইক্ষু গবেষণাগার, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কারিওয়া। ডান দিকে আছে, দেখ ডান দিকে আছে গুরগাঁও, জম্মু কাশ্মীর, স্ট্র্যাটোস্ফিয়ার, লখনৌ। তাহলে ওজন গ্যাসের প্রাধান্য কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজন গ্যাসের প্রাধান্য কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। আর ইক্ষু গবেষণাগার কি হবে? ইক্ষু গবেষণাগার হবে লখনৌ হবে, ঠিক আছে? আর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও হবে। আর কারেওয়া জম্মু কাশ্মীরে, যেহেতু জম্মু কাশ্মীরে যেটা পলি মাটি, তাই তো, যেখানে জাফরান চাষের জন্য বিখ্যাত। এরপরে 2 নম্বরে যে প্রশ্ন আছে, পলল শঙ্কু। পলল শঙ্কুটা কি? কোথায় এটা দেখা যায়? যে যখন নদী পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমি প্রবাহে প্রবেশ করে, নদীর গতিবেগ হ্রাস পায়, এবং পর্বতের পাদদেশীয় অঞ্চলে নুড়ি বালি কাকড় ইত্যাদি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির ভূমিরূপকে বলা হয় পলল শঙ্কু। আর পলল ব্যাজন একটু আলাদা। পলল শঙ্কুটা যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে হাত পাখার ন্যায় ভূমিরূপ তৈরি করবে, তখন সেটা কি বলা হবে? পলল ব্যাজনী। তো পলল ব্যাজনীতে পলি বালিগুলো সূক্ষ্ম হয়, আর এখানে যে নুড়ি কাকড়গুলো একটু মোটা হয়, আকারে বড় হয়। আর পলল শঙ্কুর উচ্চতা বেশি, পলল ব্যাজনীর উচ্চতা কম। পলল শঙ্কুর বিস্তৃতি কম, কিন্তু পলল ব্যাজনীর বিস্তৃতি বেশি। পার্থক্য করবি, ঠিক আছে? ইনসেল বারাস কাকে বলে? এটা একটু আগে বললাম, যে মরুপ্রায় অঞ্চলের
অবশিষ্ট পাহাড়কেই ইনসেল বার্জ বলে। ওর অর্থ লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হয় প্রয়োজনে। কি বলেছে, যেহেতু কাকে বলে সংজ্ঞা দিতে হবে, কে ব্যবহার করেছে। আর ইনসেল বার্জগুলো কোথায় দেখা যায়? মরু ও মরুপ্রায় অঞ্চলে, তাই তো। জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য আছে। জেট বায়ুটা কি রে? জেট বায়ুটা কি জিনিস? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত আঁকাবাঁকা পথে বা সর্পিল পথে অতি দ্রুত গতি সম্পন্ন বায়ু প্রবাহ হলো জেট বায়ু। কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে। একমাত্র ক্রান্তীয় পূবালি জেট পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, বাকি সব জেট কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। নেক্সট, সিজিগি কি? এটা তো 2 দিন থেকে বলছি। সিজিগি কি? চাঁদ, সূর্য এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে একই রেখায় যখন অবস্থান করে, সরলরৈখিক অবস্থানকে কি বলা হয়? সিজিগি। সিজিগি 2 প্রকার, সংযোগ আর প্রতিযোগ। সংযোগ আর প্রতিযোগ সম্পর্কে লিখে দিবি, ছবি এঁকে দিবি সিজিগি, ঠিক আছে? 2টো ছবি এঁকে দিবি, 2 মার্ক নিতে গেলে আঁকতে হবে নাকি? আচ্ছা, তারপরে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য, এটা তো চলে এসছে, আগের করার দরকার নেই। তবে উদাহরণগুলো মনে রাখতে পারিস, আসতেও পারে, রিপিট হতেও পারে, রিপিট হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে, এক একটা হলে হতে পারে। তারপর দেখ কম্পোস্টিং কি, এটা পড়তে হবে। কম্পোস্টিং কি রে? কম্পোস্টিং বলতে কি? সোজা কথায় যেগুলো জীব বিশ্লেষ্য, যেমন বিভিন্ন ফলমূল, সবজির খোসা, তাই তো, তারপরে পশুদের মল ইত্যাদি, যখন সেটাকে একটি নির্দিষ্ট স্থানে জীবাণু দ্বারা বিয়োজিত করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? কম্পোস্টিং। কম্পোস্টিং 2 প্রকার, সবাত কম্পোস্টিং আর অবাত কম্পোস্টিং। এটা হচ্ছে প্রধান 2টা ভাগ। এরপরে উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা বেশি প্রচলিত কেন? উত্তর ভারতে কি কি সুবিধা আছে? প্রথমত সুবিধা হচ্ছে যে খরচ কম। প্রথম সুবিধা কি? খরচ কম, যে নলকূপ বসাতে খরচ খুব কম হয়, তাই না? খুব অল্প। এবার ভৌমজল, পর্যাপ্ত পরিমাণে ভৌমজল, যে আমাদের উত্তর ভারতে খুব কাছে, মানে ভৌমজল স্তরটা ভূপৃষ্ঠ থেকে খুব কাছে অবস্থান করে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ভৌমজলের অবস্থান। আর কি? কোমল শিলা যদি কঠিন থাকে তাহলে ভৌমজল বেশি হবে কি? হবে না। আর নলকূপ খনন করাও কঠিন, শুধু কোমল শিলার অবস্থান, ঠিক আছে? আর কি? বিস্তীর্ণ কৃষিভূমি, যে উত্তর ভারতে বিস্তীর্ণ কৃষিভূমির জন্য উত্তর ভারতে নলকূপের সাহায্যে জলসেচ খুব সুবিধাজনক, জলসেচ খুব সুবিধাজনক। আর কি? যে খাল কাটা এবং জলাশয়ের পরিমাণ কম, এবং জলাশয়গুলো দীর্ঘস্থায়ী না থাকার কোনো জন্য উত্তর ভারতে সাধারণত কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়। এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? নেক্সট, ভারতে মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য। মরু মানে কি? মরু উদ্ভিদ মানে জাঙ্গাল উদ্ভিদ। তো মরু উদ্ভিদের কি বৈশিষ্ট্য? আয়তনে, মানে এদের উচ্চতা খুব ছোট হয়, উদ্ভিদগুলো গুল্ম জাতীয়। তারপরে আর কি? শিকড় দীর্ঘ, পাতা খুব ছোট হয়, পাতা কাটায় পরিণত হয়। অনেক বৈশিষ্ট্য আছে। বাষ্পমোচনের হার খুব কম, এই সব উদ্ভিদগুলোতে বাষ্পমোচনের হার খুব কম। নেক্সট, জায়িদ ফসল কাকে বলে? জায়িদ ফসল বা জায়েদ শস্য কাকে বলে? কোনগুলো জায়েদ ফসল রে? বল, কোনগুলো জায়েদ ফসল? গ্রীষ্মকালে, ঠিক আছে, সেচের জলের ওপর নির্ভর করে যেসব শস্যের চাষ করা হয় তাদেরকে কি বলবো? জায়েদ শস্য। যেমন বিভিন্ন বাদাম, তারপরে ধান, আমন ধান না আউশ ধান, কোনটা চাষ করা হয়? আউশ ধান। আর আমন ধান কোন সময় চাষ করা হয়? খারিফ শস্য হিসাবে। আর বোরো ধান রবি শস্য হিসাবে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? আচ্ছা, ম্যানচেস্টার কোথায় আছে রে? ম্যানচেস্টার কোথায় আছে? ইংল্যান্ডে। ম্যানচেস্টার কোথায় আছে? ইংল্যান্ডে। তো ইংল্যান্ডের ম্যানচেস্টারে কি জন্য বিখ্যাত? কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত। ইংল্যান্ডের ম্যানচেস্টার কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত। এখানে স্থানীয় তুলার ওপর নির্ভর করে অসংখ্য
বস্ত্র বয়ন শিল্প বিকাশ ঘটেছে, কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটেছে। অনুরূপভাবে আমাদের ভারতে পশ্চিম ভারতে স্থানীয় তুলার উপর নির্ভর করে অসংখ্য বস্ত্র বয়ন কারখানা বা এই কার্পাস বয়ন কারখানা গড়ে উঠেছে কোথায়? আহমেদাবাদে। এই কারণে আহমেদাবাদকে কি বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয়। কি বোঝা গেছে? ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? ভীতি দূর হচ্ছে না? হচ্ছে না? মনে সাহস আসছে না? আসছে না? এফসিসি কি? এফসিসি কি? সোজা কথায় আগে প্রথমে লিখতে হবে এফসিসির পুরো অর্থ হচ্ছে ফলস কালার কম্পোজিট, অর্থাৎ উপগ্রহ চিত্রে বিভিন্ন বিষয়কে বোঝানোর জন্য যে ছদ্ম রঙের ব্যবহার করা হয় তাকে বলা হয় এফসিসি। যেমন বনভূমিকে দেখানো হয় লাল বর্ণের। এরপরে দূর সংবেদন কি? সংজ্ঞাটা লিখলি। দূর সংবেদন বলতে কি বোঝায়? যে কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা বলা হয় কি? দূর সংবেদন। যেমন উপগ্রহ চিত্রের মাধ্যমে বিভিন্ন বস্তুর তথ্য সংগ্রহ করা হয়, ডিজিটাল আকারে সেটা সংরক্ষণ করাও আবার যায়। ঠিক আছে, আমরা ক্যামেরায় যে ছবি তুলছি কাউকে ছুঁয়ে না, এমনি তা দূর থেকে তার তথ্য সংগ্রহ করে ছবি তুলে রাখছি, এটাও দূর সংবেদন। এরপর 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে, সমুদ্র বায়ু ও স্থল বায়ুর পার্থক্য করতে পারবি? সমুদ্র বায়ু কোন ধরে? দিনের বেলায়, দিনের বেলায় সমুদ্র বায়ু, আর রাতের বেলায় স্থল বায়ু। তাহলে দিনের বেলায় জলভাগ, মানে দিনের বেলায় কি জলভাগের থেকে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়, ফলে স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়, আর জলভাগে বায়ুর চাপ বেশি থাকায় জলভাগ থেকে দিনের বেলায় আর্দ্র বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, যেটা সন্ধ্যেবেলা পর্যন্ত প্রবাহিত হয় এবং সন্ধ্যেবেলার গতিবেগ কিন্তু বাড়ে। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলবো? স্থল বায়ু। তাহলে স্থল বায়ু আর্দ্র প্রকৃতির হয়, সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, এটা উষ্ণ এবং অনেকটা ঊর্ধ্বগামী। ঠিক আছে, উষ্ণ এবং ঊর্ধ্বগামী। এবং রাতের বেলায় স্থলভাগ দ্রুত শীতল হয় জলভাগের তুলনায়, জলভাগের তুলনায় রাতের বেলা দ্রুত শীতল ভাগ হওয়ায় রাতের বেলায় স্থল ভাগ থেকে শীতল ও ভারী বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়, এটাই হলো স্থল বায়ু। স্থল বায়ু ভারী, শুষ্ক এবং নিম্নগামী। ঠিক আছে, এই বায়ুতে বৃষ্টিপাত হয় না। পার্থক্য পারবি তো? আচ্ছা, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণ, এটা তো পারবি। এটা 3 মার্কেরই আসবে, 5 মার্কের আসবে না, 3 মার্কেরই আসবে। তাহলে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণগুলো কি কি রে? প্রথমত দেখ, বদ্বীপ কখন সৃষ্টি হবে? যদি নদীর দৈর্ঘ্য বেশি হয়। নদীর দৈর্ঘ্য বেশি ও উপনদীর সংখ্যা বেশি, নদীর দৈর্ঘ্য ও উপনদীর সংখ্যা, অর্থাৎ নদীর দৈর্ঘ্য এবং উপনদীর সংখ্যা বেশি হলে বদ্বীপ সৃষ্টির পক্ষে অনুকূল। নদীর বোঝা, নদীর বোঝা অর্থাৎ অঞ্চলটি যদি কোমল শিলায় গঠিত হয়, নদীর ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে নদীতে পলি বালির পরিমাণ বেশি হলে বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে অনুকূল। আর কি? মোহনায় ঢাল, মোহনা অঞ্চলে ঢাল, যদি মোহনা অঞ্চলে নদীর ঢাল কম থাকে তাহলে মোহনায় বদ্বীপ সৃষ্টির পক্ষে অনুকূল। আর নদীর গতিবেগ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে নদীর মোহনা অঞ্চলে নদীর গতিবেগ হতে হবে খুব কম, ধীর গতিতে প্রবাহিত হতে হবে। অন্যান্য কি জোয়ার ভাটার প্রকোপ মুক্ত, বিপরীতমুখী বায়ু প্রবাহ, এগুলো কিন্তু বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি করে। 3 মার্কের মতো লিখতে হবে এইভাবে, যেভাবে বললাম। নেক্সট, উৎস অনুযায়ী বর্জ্য শ্রেণীবিভাগ। বিভিন্ন উৎস থেকে, এবারে যেমন কৃষিক্ষেত্র থেকে, চিকিৎসা ক্ষেত্র থেকে, ঠিক আছে, গৃহস্থালী, কলকারখানার বর্জ্য, শিল্পক্ষেত্রের বর্জ্য, পৌরসভার বর্জ্য, প্রত্যেকটা বর্জ্য উদাহরণ দিবি, একটা ছক করে নিবি। সোজা কথা কি? ছক, উৎস, ঠিক আছে, তারপরে উদাহরণ, উৎস আর উদাহরণ দিয়ে দিলি, উৎস আর উদাহরণ, উৎস অনুযায়ী বর্জ্য শ্রেণীবিভাগ আর উদাহরণ দিয়ে দিলি কি কি। ঠিক আছে, এভাবে লিখে দিবি, পয়েন্টগুলো লিখতে পারিস বা ছক করে। এরপরে ভারতীয় কৃষি 3টি বৈশিষ্ট্য, এত বৈশিষ্ট্য থাকতে 3টি বৈশিষ্ট্য দিয়েছে, পারবি। কিছু সমস্যা আসতে পারে। কি কি বৈশিষ্ট্য রে? ভারতীয় কৃষি হচ্ছে কেমন? জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তারপর কি? জমিজতগুলো খুব ছোট, শ্রম শক্তির ব্যবহার বেশি, প্রাচীন পদ্ধতিতে চাষবাস, তাই তো, মৌসুমী বৃষ্টি নির্ভর। আর কত নিবি? তারপর দেখ, জলপথে পরিবহনের গুরুত্ব, জলপথে পরিবহনের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, গুরুত্ব বলেছে। দেখ, জলপথ প্রাচীন কাল থেকে জলপথ হচ্ছে অন্যতম মাধ্যম, মানে ব্যবসা বাণিজ্যের থেকে প্রাচীন কাল থেকেই অন্যতম মাধ্যম হচ্ছে
জলপথ। আর কি আন্তর্জাতিক বাণিজ্য, যে জলপথের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য করা হয়ে থাকে এক দেশ থেকে আরেক দেশ। কিসের মাধ্যমে পণ্য যায় রে? জলপথ। ভারী দ্রব্য পরিবহন, আমরা কি এরোপ্লেনে বা ট্রেনে করে এক দেশ থেকে আরেক দেশে ভারী দ্রব্য নিয়ে যাই? জলপথে নিয়ে যায়, বড় বড় জাহাজে করে। তার ভারী দ্রব্য পরিবহনে জলপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর কি জঞ্জালমুক্ত যানবাহন, যে চলাচল, এই এখানে যেটা সবচেয়ে বড় সুবিধা যে খরচ কম, মানে ব্যয় কম, তাই তো। আর কি যে সড়ক পথ নির্মাণ, যেখানে সড়ক পথ নির্মাণের কোনো প্রয়োজন পড়ে না। তারপর কি ব্যবস্থাপনা, মানে ম্যানেজমেন্ট, তাই তো, যে এখানে বিশেষ ম্যানেজমেন্টের খুব প্রয়োজন পড়ে না, তাই তো, বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন খুব বেশি পড়ে না। এগুলো হচ্ছে গুরুত্ব। নেক্সট, আরে এই সব কারণে তো জলপথকে উন্নয়নের জীবন রেখা বলা হয়, ঠিক কিনা? একই প্রশ্ন, জলপথকে উন্নয়নের জীবন রেখা বলা হয় কেন? একই ব্যাপার। এবার ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি গুরুত্ব লেখো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি গুরুত্ব। আচ্ছা, ভূ বৈচিত্র্য মানচিত্র সংজ্ঞা লিখবি, সংজ্ঞা না লিখে সংজ্ঞা এক কথায় লিখে দিবি। ভূ বৈচিত্র্য মানচিত্র কি জিনিস এক কথায় লিখে তারপর লিখবি যে গুরুত্ব। আচ্ছা, কি কি গুরুত্ব? দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ, আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ, তাই তো। তারপরে আর কি যে সম্পদ আরোহণ, খনিজ সম্পদ আহরণ, কোথায় কোন সম্পদটা আছে সে সম্পর্কে সন্ধান করা যায়, পরিকল্পনা গ্রহণ, তারপরে উন্নতির পরিকল্পনা গ্রহণ। আর কি করা যায়? তাছাড়া সামরিক কাজে, প্রতিরক্ষা কাজে, তাই তো, সামরিক ও প্রতিরক্ষা কাজে, যার প্রতিরক্ষা আছে তারা উপগ্রহ চিত্রের মাধ্যমে শত্রুদের অবস্থান জানা যায়, শত্রুদের অবস্থান জানা যায়। তো এইগুলো হলো উপগ্রহ চিত্রের গুরুত্ব। এরপর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য চব্বিশে, তাহলে এটা করতে হবে না। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্ন। প্রথমে দিয়েছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ, সাথে দিয়েছে ভরা কোটাল মোরা কোটাল। কি 5 নম্বরের কোশ্চেন স্যার? ভরা কোটাল মোটা কোটাল দিবে না তো লিখতে পারবি, কোনো ব্যাপার পারবে না। জোয়ার ভাটা সৃষ্টির কারণ পারবি, তাহলে জোয়ার ভাটা সৃষ্টির কারণ খুব সহজে দিবি যে দুটা কারণ আছে, চাঁদ সূর্যের আকর্ষণ আর কেন্দ্রাতিক বল। খুব সুন্দর করে 2-3 খানা ছবি আঁকবি, চাঁদ ও সূর্যের আকর্ষণ, কেন্দ্রাতিক বলের প্রভাবে আলাদা ছবি আঁকবি, মুখ্য জোয়ার গৌণ জোয়ারের ছবি দেখে দেখাবি, ঠিক আছে? আচ্ছা, উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। যে কোনো দুটা বা একটা স্তরের বৈশিষ্ট্য লিখতে বলবে, এরকম প্রশ্ন দিবে না। যে কোনো দুটা বা একটা স্তরের বৈশিষ্ট্য, তাহলে যে কোনো দুটা স্তরের বৈশিষ্ট্য, নিচের দুটা স্তরের বৈশিষ্ট্য সুন্দরভাবে লিখে দিবি, ট্রপোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ার। হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এতগুলো আছে, মাত্র 3টা লিখতে বলেছে, তাই তো। আচ্ছা, বায়ুর চাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক, মানে বিভিন্ন চাপ বলয় দেখাবি, আর কোন চাপ বলয় থেকে কোন চাপ, দেখ উচ্চ চাপ থেকে বায়ু সর্বদা কোন দিকে প্রবাহিত হয়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপ থেকে। চারটা উচ্চ চাপ বলয় রয়েছে আর 3টা নিম্ন চাপ বলয়। এই উচ্চ চাপ বলয়গুলোতে নিম্ন চাপে বায়ু প্রবাহিত হয়, কোন চাপ বলয় থেকে কোন বায়ু প্রবাহিত হয় ওই সম্পর্কগুলো কিন্তু উল্লেখ করতে হবে, ওই বিষয়গুলো উল্লেখ করতে হবে, ঠিক আছে? ছবি কিন্তু আঁকতে হবে। এরপর পরে দিয়েছে, দেখ ভারতের ভূগোল থেকে কি দিয়েছে, ভারতের পূর্ব এবং পশ্চিম ভূগোলের মধ্যে পার্থক্য করতে হবে, ইম্পর্টেন্ট। পূর্ব ভারতে লোহ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ খুবই ইম্পর্টেন্ট, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, মোটামুটি আসতে পারে, মানে আসার মধ্যে আমি সাজেশন দিয়েছিলাম, সাজেশনের মধ্যে এটা আছে। ভারতের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, এটাও ধরে আসার মতো, মানে চলে এসে ধরে নিতে পারিস। এরপরে আছে মানচিত্র, ম্যাপ পয়েন্টিং, যে ভারতের মরুভূমি অঞ্চল, কেন ম্যাপ পয়েন্টিং? ম্যাপ পয়েন্টিং 10-10 পেতে হবে, এর জন্য দায়িত্ব আমার। ম্যাপে 10-10 পাওয়ার দায়িত্ব, পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি বুঝতে পারলি কিনা? কারণ না, যত দুর্বল ছাত্র থাকুক 10-10 পাইয়ে দেওয়ার দায়িত্ব, কিন্তু রেগুলার আসতে হবে। আজকে অর্ধেক স্টুডেন্ট, ঠিক কিনা? এই যে আসছে না, এই যে ক্লাসগুলো আর কিন্তু পাবে না। ম্যাপে 10-10 পেয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো মরুভূমি অঞ্চল কোনটা, থর মরুভূমি অঞ্চলকে চিহ্নিত করতে হবে, তাই তো। তারপরে বিন্ধ্য পর্বত, এটা কমন ইম্পর্টেন্ট। কাবেরী নদী, এটা চলে এসছে 24-এ, আসবে না। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এটা করতে হবে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম,
আর ম্যানগ্রোভ অরণ্য এটাও করতে হবে। সুন্দরবন অঞ্চলকে চিহ্নিত করতে পারিস। ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প কারখানা, ভারতের অনেকগুলো ইঞ্জিনিয়ারিং শিল্প আছে, যেগুলো মোটর গাড়ি হোক রেল ইঞ্জিন হোক, একটা দিলে হলো। তো যে কোনো একটা, তুই চেন্নাই দিয়ে দে না, ব্যাপার নেই, তুই গুরগাঁও দিয়ে দে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। চেন্নাই মুম্বাই দিতে পারিস, তারপরে আমাদের চিত্তরঞ্জন দিতে পারিস, এগুলোই তো কি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র নাকি। ব্যাঙ্গালোর দিতে পারিস, ব্যাঙ্গালোর ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এটা জাতীয় রাজধানী আসতে পারে, সর্বাধিক কেন্দ্র শাসিত অঞ্চল বলতে পারে, তাই তো বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটাও দিল্লিতে, যেটাকে কি আছে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপর আছে কার্পাস উৎপাদক অঞ্চল, এই যে ওভারল্যাপ করে ফেলবে, যদি কৃষ্ণ মৃত্তিকা দেয় আর কার্পাস দুটো একে ওভারল্যাপ করবে ম্যাপ, এটা দেওয়া উচিত হয়নি, কিন্তু ওভারল্যাপ করবে, দিলেও করতে পারবি, কোনো অসুবিধা নেই। তো আমি ম্যাপ পয়েন্টিং এটা করাবো, দায়িত্ব আগে 2-1 সেট আর করাই, তারপর ম্যাপ পয়েন্টিং করাবো, ঠিক আছে।